experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। কিন্তু সে হয়তো এরকম কিছু দেখবে চিন্তাও করেনি। বাকরুদ্ধ হয়ে চোখ বড় বড় করে বিছানায় শুয়ে থাকা মেয়েটাকে দেখে। তার শুধু মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। তার ভাই আর যাই হোক এই দিক থেকে চরিত্রহীন নয়, তবে সে যে নিজের চোখে দেখছে মেয়েটার শরীরে থাকা শাড়িটা এলোমেলো, পেটের অনেকাংশ স্পষ্ট দৃশ্যমান। নাদিয়া এক পলক ভাইকে দেখে দুপা পিছিয়ে গেল, চিৎকার করে বলে উঠল, আমি ভুল দেখছি, আমি ভুল। তুমি এরকম কিছুতেই করতে পারো না। শেষমেশ বাবার ট্র্যাপে পড়ে গেলে। তোমরা পুরুষ মানুষ সব চরিত্রহীন, নারী দেহ ছাড়া তোমাদের চলে না। আমি তোমাকে এত কিছুর পরেও ভালোবাসতাম ভাইয়া, কিন্তু তুমিও প্রমাণ করে দিলে রক্ত কখনো বেইমানি করে না। বাবার মতোই চরিত্রহীন হলে তুমি। আই হেট ইউ ভাইয়া, আই হেট ইউ। এক নাগারে ভুলভাল বকে চলছে নাদিয়া। তার কাছে পুরো ব্যাপারটাই কল্পনার বাইরে। নাদিয়ার কথাগুলো এক কানে শুনে আর এক কান দিয়ে বের করে দিল আদিল। তাকে দেখে তো তাই মনে হলো। নাদিয়া যখন থেমে গেল তখন ভাবলেশ কণ্ঠেই বলল, ভাষণ শেষ তোমার? এখন আমি কিছু বলি? নাদিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। আদিল তার দিকে না তাকিয়েই বলল, হেইমের জ্ঞান ফিরলেই জেরা করবে। অল ডিটেলস আমার চাই, ওকে? হন হন করে বেরিয়ে গেল ঘর থেকে। নাদিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। মানে সে যা ভাবছে তা নয়। হাঁ করে শ্বাস ফেলল নাদিয়া। বুকের ওপর থেকে যেন হাজার মন বোঝা নেমে গেল। সত্যি এটাই যে এই মানুষটাকে এত কিছুর পরেও সে ভালোবাসে। হয়তো ছোটবেলায় হাত ধরে হাঁটতে শিখেছিল বলেই এমন মায়া। বিছানায় বসে মেয়েটির এলোমেলো শাড়ি ঠিক করে দিল নাদিয়া। তারপর মেয়েটার দিকে তাকিয়ে হিসেব কষতে লাগলো। আনুমানিক 14-15 বছর হবে এই মেয়ের। এত ছোট্ট মেয়েকে বৌদির মতো শাড়ি পরে থাকতে দেখে নাদিয়ার মনে হলো এখানেও রহস্য আছে। এখন যে যুগ, গ্রামের মেয়েরাও শহুরে আধুনিকতায় সজ্জিত। মেয়েটা হালকা নড়ে চড়ে উঠতেই নাদিয়া নিজের ভাবনা থেকে বের হলো। মুখটা যথাসম্ভব গম্ভীর করে রাখলো। মেয়েটা যখন পুরোপুরি নিজের খেয়ালে আসলো, কেমন যেন আঁতকে উঠল। তড়িঘড়ি করে উঠে বসে ঝরঝর করেই কেঁদে ওঠে। নাদিয়া একটুও বিচলিত হলো না। সবটাই নিবিড় চোখে পর্যবেক্ষণ করেই হাত বাড়িয়ে দিল। মেয়েটার হাতে হাত রেখে বলল, রিল্যাক্স, তোমার কিছুই হয়নি। শান্ত হও, তুমি সেফ আছো। মেয়েটা অদ্ভুত দৃষ্টিতে নাদিয়ার দিকে তাকালো। আস্তে আস্তে শান্ত হলো। নাদিয়া আরও কিছুক্ষণ সময় দিল মেয়েটাকে, তারপর বলল, তোমার পরিচয়? আমার নাম আসমানি। হ্যাঁ, অনেক দূরের গ্রামে থাই। সৎমাই বিয়া দিছে একটা বুইরার লগে। বুইরা খালি মারে, বেচা দিতে চাইছিল আমারে। বাপে কইল, পালাইয়া যা আসমানি, তোর জীবনটা আমি শেষ কইরা দিছি, এইবার নিজের মতো চইলা যা। রাত্রির কইরা বাড়ি থেকে বাইর কইরা ট্যারেনে তৈলা দিল। সকাল হইতেই দেখি আমি আপনাগর শহরে আইসা পড়ছি। বাপে কয়টা টাহা দিছিল, ট্যারেনে থাকা কালা কাপড় পরা বেড়াই নিয়ে নিল। দিবার চাই নাই, কইল ট্যারেন থেকে নামাই দিব। ট্যারেন থামতেই ওই ব্যাড আমারে নামাই দিল। কোনখানে যামু কিছুই তো জানি না। কয়জন বেডির পিছন নিলাম, দেহি তাগর বাড়ি চইলা গেল। হন্দা হয়ে গেছে। একটা দোহানে বইসা আসছিলাম, দোহানটা বন্ধ করে দিল। তারপর দেহি এক বেড়া যাইতাছে, আমি পিছে নিচ্ছি। বেড়ায় রাইগা গেছে। তারপর তো আমি কিছু জানি না, আমার কি বেইসা দিছে। এক নাগারে কথাগুলো বলে থামলো আসমানি। চোখ মুখ কুঁচকে কথাগুলো শ্রবণ করছে নাদিয়া। এসব আবার কেমন ভাষা? যদিও পুরোটা সে বুঝেছে, অবিশ্বাস করারও কারণ নেই। মেয়ের ভাষা, কথা বলার ভঙ্গিমা সবটাই অজপাড়া গায়ের মতো। তবে নাদিয়া বুঝলো মেয়ে ভীষণ বোকা আর বাচাল। না হলে তার এক প্রশ্নে কেউ জীবন বৃত্তান্ত তুলে ধরে? আর কথা বলার স্বাদ জাগলো না তার। মেয়েটাকে রেখেই বাইরে চলে গেল। আসমানি কিছুক্ষণ চুপ করে বসে থেকে ঘরটায় নজর দিল। চোখ যেন ধাঁধিয়ে গেল তার। এত সুন্দর ঘর! লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ল সে। একটা আসবাবপত্র হাত দিয়ে এমনভাবে ছুঁয়ে দিল, জীবনে এইসব দেখেনি। সুন্দর কারুকাজ করা শোপিস দেখে টপাটপ চুমু খেয়েছে সে। তার ভীষণ আনন্দ হচ্ছে। কোথায় আছে, কার কাছে আছে, এইসব যেন মাথাতেই নেই। সে সুন্দরের মোহে পড়ে নিজের অতীত ভুলে গেছে। তার সেই বুড়ো স্বামী জানলে যে কি হবে সেটাও তার মাথায় নেই। দরজার আড়ালে দাঁড়িয়ে সবটাই পরখ করছিল নাদিয়া। হঠাৎ যে কাউকে তো তাদের সাথে যুক্ত করতে পারে না, তারা যে একটা খেলার বৃত্তে অবস্থান করছে।
এখানে প্রত্যেকটা চরিত্র তাদের প্রতিপক্ষ, তবে মেয়েটাকে দেখে সেরকম মনে হচ্ছে না। দরজার আড়াল থেকে সরে আদিলের ঘরে নক করলো সে। সাথে সাথেই দরজা খুলে গেল। ঘরে ঢুকতে পারল না নাদিয়া। দরজা বন্ধ করে আদিলই বাইরে আসলো। কি জানলে? মেয়েটার কথাগুলোই সংক্ষেপে তুলে ধরল নাদিয়া। আদিল কিছুক্ষণ ভেবে বলল, মেয়েটাকে চলে যেতে বলো। একটুও চমকালো না নাদিয়া। সে এমন কথাই আশা করেছিল। নির্দয়, নিষ্ঠুর, বিবেকহীন মানুষ দ্বারা এসবই সম্ভব। বিবেক থাকলে কি এত রাতে একটা মেয়েকে কেউ বের করে দেয়? তার উপর মেয়েটি কিছুই চেনে না। নাদিয়াও সময় নিয়ে ভেবেই বলল, আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি। কেন? অচেনা একজনকে আহমেদ বাড়িতে নেওয়ার মানে হয় না। মেয়ের ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমাদের নয়। তাহলে বাড়ি পর্যন্ত এনেছো কেন? আমার জানা দরকার ছিল মেয়েটার উদ্দেশ্য। তোমাকে সেসব বলতে বাধ্য নয়। মেয়েটাকে নিয়ে বিদায় হও। এখানেও উদ্দেশ্য? নাদিয়ার বিশ্রী ভাষায় কয়েকটা গলি দিতে ইচ্ছে করলো। রাগটাকে দমিয়ে রেখে মেয়েটির কাছে চলে গেল সে। আদিল মাহমুদের অবাধ্য হয়েই সে মেয়েটিকে নিজের সাথে নিয়ে যাবে। আসমানি তখনও পুরো ঘর দৌড়াদৌড়ি করছিল। নাদিয়া গিয়েই বলল, আমার সাথে চলো। আসমানিও বিনা বাক্যে নাদিয়ার পিছু নিল। যাওয়ার সময় এক পলক আদিলের দিকে তাকালেও তেমন পাত্তা দিল না। তার চোখ মুখে আগের ন্যায় বিষাদ নেই, বরং ঝলমলে হাসি বিরাজ করছে, সেটা হোক অদ্ভুত কিংবা স্বচ্ছ। রান্নাঘরের মেঝেতে বসে পানিতে বিস্কিট ভিজে খাচ্ছিল আসমানি। সকাল সকাল খাওয়ার অভ্যেস তার। নতুন পরিবেশ তো কী হয়েছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খুঁজে খুঁজে রান্নাঘরে চলে এসেছে। যদিও নাদিয়ার ঘরে টোকা দিয়েছিল, রেসপন্স পায়নি, তাই আর না ডেকে নিজেই বিস্কুট বের করে খাচ্ছে। আগে পেট শান্তি করা যাক। ভোরেই ঘুম থেকে উঠেছে মিসেস নুরি। রাতে ঘুম হয়নি, ঘুমানোর মতো করে পড়েছিল বিছানায়। চা খাওয়ার তীব্র স্বাদ জাগতেই কাজের মেয়েটিকে বলতে এসেছিল, তবে রান্নাঘরে এসে অচেনা মেয়েটাকে দেখে নিজেও খানিক ভয় পেয়ে যায়। চেঁচিয়ে বলে উঠল, এই মেয়ে, কে তুমি? এই বাড়িতে ঢুকলে কি করে? গার্ড, গার্ড! সবগুলো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। একটাকেও চাকরিতে রাখবো না। অচেনা যে কেউ বাড়িতে ঢুকে পড়ছে। বিপদ কি বলে কয়ে আসবে নাকি? আকস্মিক চিৎকারে ভয় পেয়ে যায় আসমানি। হাতে থাকা বিস্কিটের ভেজা অংশটা পানিতে পড়ে যায়। হুট করে রাগ হয় তার। মানুষ না খেতে পেয়ে মারা যায়, অথচ এই মহিলার জন্য তার পছন্দের বিস্কিটটা পানিতে সাঁতার কাটছে। উঠে দাঁড়ালো সে, চট করে বলে বসলো, আই আই, আপনি কেডা? অসানা মানে আমারে চেনেন? আসমানি আমার নাম। মিসেস নুরি কিছুক্ষণ আসমানির দিকে তাকিয়ে রেগে চিৎকার করে উঠল, চুপ করো বেয়াদব মেয়ে। এই মেয়ে, তোর সাহস কি করে হয় আমিকে জিজ্ঞাসা করার? কে নিয়ে এসেছে তোকে? নিজের বাড়িতে এসে অচেনা কেউ মিসেস নুরিকে চিনতে পারেনি, এটা যেন কোনোভাবেই সে মানতে পারছে না। আহমেদ বাড়ির মালিকানা তার হাতে, তার এই মেয়ে তাকে বলছে কে সে? স্ত্রীর চেঁচামেচি শুনেই অনল মাহমুদ ঘুম থেকে উঠেছে। তড়িঘড়ি করে নিচে নামতেই ভ্রুকুচকে আসে তার। মিসেস নুরি স্বামীকে দেখে আহ্লাদ করে বলল, অনল, তুমি এসেছো? দেখো, এই অচেনা মেয়েটা বাড়িতে ঢুকে আমাকে জিজ্ঞেস করছে আমি কে। আসমানি ঘুরে দাঁড়ালো। খালি গায়ে হাঁটু সমান প্যান্ট পরিহিত পুরুষ মানুষ দেখেই জিভেতে কামড় বসালো সে। কি যেন মনে হতেই শাড়ির আঁচল টেনে মুখ ঢেকে ফেললো। ব্যাপারটা দেখে মিসেস নুরি কেমন শান্ত হলেন। স্বামীর দিকে তাকিয়ে দেখলেন দৃষ্টি মেয়েটার দিকে। ঠিক মেয়েটার দিকে নয়, তাড়াহুড়ো করে আঁচল টানার ফলে ফর্সা পেটের একাংশ বের হয়ে আছে। সেটাই চোখ বড় বড় করে দেখছেন অনল মাহমুদ। চোখে মুখে কেমন একটা ভাব। তবে মিসেস নুরি স্বামীর চাহনি ধরতে পারল কিনা বোঝা গেল না। শান্ত স্বরে বলল, কি দেখছো? ঘাট ডাকো। এই মেয়ে নিশ্চিত কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে, আমাদের ক্ষতি করে দিবে। ও আমার পরিচিত। তোমার বোকা মাথায় ঢোকেনি আহমেদ বাড়িতে যে কেউ প্রবেশ করতে পারে না। ঢুকবে কি করে? সারাক্ষণ তো অনল অনল করতেই যায়। অসহ্য। মিসেস নুরির কথা শেষ হতেই পেছন থেকে উক্ত কথাটি বলে উঠল নাদিয়া। দেরি করে ঘুমানোর ফলে চোখ ফুলে আছে তার। চেঁচামেচি শুনেই বুঝতে পেরেছিল আসমানিকে নিয়েই কিছু হয়েছে। ড্রয়িং রুমে এসেই মায়ের এমন আদিক্ষেতা দেখে শরীর যেন জ্বলে উঠছে। মিসেস নুরি মেয়ের কথায় কিছু মনে করেননি, তবে অনল মাহমুদ বিতৃষ্ণা কণ্ঠেই বললেন, মা হয় তোমার, ঠিকভাবে কথা বলো। ম্যানার্স শেখনি? হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকা লোকের কাছ থেকে নিশ্চয়ই নাদিয়ার ম্যানার্স শিখতে হবে না? বউ নিয়ে উপরে যান। আপনাদের কোয়ালিটি টাইমের অর্ধেক তো এখানেই চলে গেল।
মেয়ের খোঁচা দুজনেই বুঝতে পারল, তবে আমলে নিল না। অনল মাহমুদ উল্টো প্রশ্ন করল, কার অনুমতি নিয়ে বাড়িতে এনেছো? প্রয়োজন মনে করিনি অনুমতি নেওয়ার। নাদিয়ার ভাবলে শক্তি। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল অনল মাহমুদ। চেঁচিয়েই বলল, আমার বাড়িতে এনেছো, অনুমতি তো নিতেই হবে। সাহস এত বেড়েছে কেন? ভুল। এই বাড়ির একাংশ মালিকানা আমার হাতে, তাই আমি যে কাউকে বাড়িতে আনতে পারি, রেখে দিতে পারি। আপাতত আপনাকে বলার কোনো প্রয়োজন পড়বে না। আমার অ্যাকাউন্টে যতগুলো টাকা আছে ব্যাংকে ফেলে রাখলেও মাস প্রতি অভাবে পড়তে হবে না। তাই নিজের টাকার গরম আমাকে দেখাবেন না। আমাকে আমার মতো থাকতে দিন, আপনাদের জন্যই ভালো। আসমানির হাত ধরে নাদিয়া নিজের ঘরের থেকে হাঁটা ধরল। আসমানির মুখে হাসি। পেছনে ঘুরে মিসেস নুরিকে মুখ বাঁকালো। তা দেখে তেলে বেগুনে জ্বলে উঠল মিসেস নুরি। হয়তো মনে মনে পণ করলেন এই মেয়েকে একা পেলে ছাড়বেন না। নাদিয়ার যাওয়ার দিকে তাকিয়ে থেকে অনল মাহমুদ হন করে ওপরে চলে গেলেন। বিড়বিড় করে গালি দিতেও ভুললেন না। সেটা নাদিয়া নাকি আসমানি নাকি অন্য কাউকে সে ছাড়া কেউ বুঝতে পারল না। নিজের ঘরে যেতেই টের পেলেন তার ফোন বাজছে। জলদি করে উঠালেন, তবে ফোনের উপরে জলজল করার নামটি হয়তো তিনি আশা করেননি। চমকে গেছেন। সে সাথে একটু আগের মিশ্রণে যেন আরও কিছু কারণ যুক্ত হলো। রিসিভ করলেন না, কেটে দিলেন। অস্থির চিত্তে পায়চারি করতে করতে ফোন লাগালে না দিলেন নম্বরে। সাথে সাথে রিসিভ হলো। তিনি প্রচণ্ড রেগে উঠলেন। দ্বিতীয়বারের মতো তুমি ফেল আদি। আবারও আমাকে হারিয়ে দিলে। মৃত মানুষ নিশ্চয়ই আমাকে ফোন দিতে পারবে না। আদিল চুপ করে থাকে। তার বলারই বা কী আছে? সত্যিই সে অসফল। দুদিন দুটো মেয়ের জন্য তার কাছে অসফল হয়েছে সে। আদিলের চুপ থাকা দেখে অনল মাহমুদ জোরে শ্বাস নিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, লাঞ্চ টাইমের আগে খবর শুনতে চাই। আশা করছি এবার নিরাশ হতে হবে না। এবারও নিরাশ হলে তোমার উপর ভরসাটাই শেষ হয়ে যাবে আদি। আমি হেরে যাব, নিজের কাছেই ছোট হয়ে যাব আমি। শেষের কথাগুলো কেমন করুণ শোনালো। আদিল বার কয়েক চোখের পলক ফেলল। শান্ত স্বরে বলল, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আব্বু। আমার ভুলের জন্যই এমন হয়েছে। আজ আর ভুল হবে না। আমি নিজের হাতে ওর গলা কাটবো। অনল মাহমুদ স্বস্তিতে বিছানায় বসল। প্রসন্ন কণ্ঠে বললেন, নিজের খেয়াল রেখো আব্বু, ওরা কিন্তু ভালো না। বাবা তোমাকে খুব ভালোবাসে জানো তো। তোমার কিছু হলে এত কিছুতে আমার সংগ্রামের কোনো মূল্য থাকবে না। আহমেদ বংশের যোগ্য উত্তরসূরি, পরবর্তী প্রজন্মের মাথা তো তুমি আদি। তোমার জন্যই তো এত কিছু করা। খেয়াল রেখো। ফোন কেটে দিল অনল মাহমুদ। আদিলের মুখে হাসি। বাবার সাথে কথা বললেই প্রশান্তি বয়ে যায় মনে। নিজেকে তো সে ভালোবাসে না, শুধুমাত্র এই মানুষটাকে ভালোবাসে সে। তাকে দুবার কষ্ট দিল। বাবাকে কষ্ট সে দিতে চায়নি। যেদিন থেকে আফরা নামক মেয়েটা তার জীবনে এসেছে সেদিন থেকে সব কিছু এলোমেলো হয়ে গেছে। আর এলোমেলো করার সুযোগ সে এই মেয়েকে দিবে না। চ্যাপ্টার ক্লোজ করে দেবে। তার আগে হাতের কাজ শেষ করে নিক। ধীর গতিতে হাঁটছে আদিল। সময়টা 10:45। তার বেশ তাড়া, তবে দ্রুত হাঁটছে না সে। কারণটা এক্সারসাইজ করতে গিয়ে পায়ে আজ চোট পেয়েছে। হঠাৎ করে কেন অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে জানে না, তবে হুট করে মনে হচ্ছিল তার জীবনে বেশ পরিবর্তন আসতে চলেছে। কেমন পরিবর্তন তাও বুঝতে পারছে না। কয়েক বছরের এক্সপিরিয়েন্সের ধারণা করতে পারছিল তার অগোচরে তারই পিঠে কেউ ছুরি বসানোর জন্য ওঁত পেতে আছে। রহস্য রহস্য গন্ধ তো চারিদিকে, তার সময় যেতেই জোরালো হচ্ছে। চেনা পরিচিত বোনটাও কেমন বদলে যাচ্ছে। মুখে মুখে তর্ক করা শিখেছে। এখন দেখার পালা তর্ক করার মুখটা কতদিন থাকে। বাঁকা হাসলো আদিল। মাস্কে ঢাকা হাসিটা সবার অগোচারেই মিলিয়ে গেল। ঘড়িতে চোখ বুলিয়ে দেখলো তার শিকার আধা ঘন্টা পরেই তার হাতে চলে আসবে। রিল্যাক্স মুডে হাঁটতে থাকে, তবে নিয়তি হয়তো অন্য কিছু ঠিক করে রেখেছিল। না হয় কেউ নিজ হাতে নিজের নিয়তি পালাক্রমে অদল বদল করছিল। এমন না হলে আদিলের রিল্যাক্স মুডের 12টা বাজিয়ে আফরা কেন হাজির হবে? আশপাশ দেখে আদিল আফরার দিকে দৃষ্টি ঘোরায়। হাঁপাচ্ছে, হয়তো দৌড়ে এসেছে। মেয়েটাকে আজ কেমন খুশি খুশি লাগছে। গম্ভীর কণ্ঠে বলল, আসলে কি জানেন, বাঙালিকে বসতে বললে খাওয়ার আবদার রাখবে, আবার খেতে দিলে থাকার আবদার করার জন্য গড়িমসি করবে। আপনার সাথেও ঠিক এমনটাই হয়েছে। আপনাকে ছাড় দিয়েছে বলেই হয়তো আপনার এত সাহস বেড়েছে। এরপর কিন্তু ছাড় পাবেন না।
আফরা সেই প্রসঙ্গে গেলই না, বরং মিষ্টি হেসে নিজের হাতে থাকা টিফিন বক্স দেখিয়ে বলল, আপনার জন্য সেই ভোরে উঠে রান্না বসিয়েছি। বাড়িতে ঢুকতে ঢুকতেই দেখি আপনি বের হয়ে অনেকটা পথ চলে এসেছেন। দৌড়ে এসে শেষ পর্যন্ত ধরতে পেরেছি। আপনি আমার কষ্টটা বৃথা করে দেবেন? আমার কাছে আপনারই কোনো মূল্য নেই, সেখানে আপনার কষ্টের মূল্য থাকবে আশা করলেন কি করে? হাউ ফানি। আফরা মুখ বেজার করে নিল, এক পলক টিফিনের দিকে তাকিয়ে বলল, আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে আমার পছন্দ হয়েছে। আমি অনেক কিছু বুঝতে পারছি। পছন্দ হয়েছে এটা যখন ভালোবাসিতে রূপ নেবে তখন হয় যোগাযোগ করবেন, তবে সে পর্যন্ত যদি বেঁচে থাকেন। মনে মনে হাসল আফরা। পছন্দ হয়েছে বলাটা কত সহজ, অথচ ভালোবাসি বলাটা, এ জীবনে মনে হয় না কোনো পুরুষকে এই শব্দটা সে বলতে পারবে। তবে আদিলকে যে মানাতে হবে। আদিলের দিকে তাকাতেই আফরার দৃষ্টি তীক্ষ্ণ হলো। বারবার ঘড়ি দেখছে কেন? আবার চোখ ঘুরিয়ে পাশের বিল্ডিংয়ের দিকেও তাকাচ্ছে। আফরার আর বুঝতে বাকি রইল না আদিল কাজে এসেছে, সিক্রেট কাজ। ঠোঁটের ভাঁজেই হাসি ঝুলিয়ে বলল, আপনি না খেলে আমি আপনার পিছু ছাড়ছি না আজ। আদিল রক্তিম চোখে আফরার দিকে তাকালো। আফরার উদ্দেশ্যটা না জানা পর্যন্ত কেন জানি মেয়েটার ক্ষতি করতে সায় দিচ্ছে না। গম্ভীর কণ্ঠে বলল, আমার রাজ্যের একমাত্র রাজা আমি, সৌচ্চ সিংহাসনের একমাত্র অধিকারী আমি। আমার রাজ্যে প্রবেশ করার সাধ্য দেখিও নামে পড়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। শব্দ করে হেসে উঠল আফরা। জোর করে আদিলের হাতের ভাঁজে টিফিন বক্সটা ধরিয়ে দিল। অবাক করার ব্যাপার হচ্ছে একটুও দুজনের হাত স্পর্শ হলো না। টিফিন বক্সটা আদিল আঁকড়ে ধরতেই আফরা বলল, রাজা ছাড়া যেমন রাজ্য হয় না, প্রজা ছাড়াও তেমন রাজা হয় না। আর এই রাজা মূল্যহীন পড়ে থাকে রানী ছাড়া। প্রজা যে রাজার মাথায় মুকুট দেখে না। আফরা আরও কিছু বলতে চাচ্ছিল, তবে বলা হয়ে ওঠে না। একটু আগেও যে টিফিন বক্সটা আদিলের হাতের ভাঁজে ছিল সেটা এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর আদিল, সে তো এক দৌড়েই হাওয়া হয়ে গেল। কোথায় গেল, এত তাড়াতাড়ি কীভাবে গেল আফরার বুঝে এলো না। রেগে টিফিন বক্সটা তুলে বিড়বিড় করে কী যেন বলল। নিজেও আর দাঁড়ালো না, উল্টো ঘুরে হাঁটা ধরল। ভার্সিটি মিস করে এসে কোনো লাভই হলো না, বরং সময়টাই অবহেলায় চলে গেল। আম্মু, বাবা এখনো আসছে না কেন? মেয়ের প্রশ্নে বিরক্ত হলো মনিরা। সে কখন থেকে বাবা বাবা করে তার মাথা খাচ্ছে। মেয়েকে বুঝতে পারছে না তার রাগ লাগছে। চোখ রাঙিয়ে মেয়ের দিকে তাকালো সে। মিহি নিভে গেল। বাবাকে সে প্রচণ্ড ভালোবাসে। চিন্তা হওয়াটা স্বাভাবিক। রাতে বাড়ি ফেরেনি, সকাল পেরিয়ে দুপুর হতে চললো, এখনও বাবার খোঁজ জানে না। চিন্তিত মুখ নিয়ে সোফায় বসলো মিহি। মেয়েটার বয়সই বা কত? 8 বছরের মেয়েটা যে এমন পরিবেশেও বেঁচে আছে তাই অনেক। আরও আধা ঘন্টা চলে গেল। মিহি ছলো ছলো চোখ নিয়ে রান্নাঘরে উকি দিতেই মনিরা গম্ভীর কণ্ঠে বলল, আর একবার একই প্রশ্ন তোমার মুখ থেকে বের হলে আমার থেকে খারাপ কেউ হবে না। চুপচাপ পড়ার টেবিলে বসো, তোমার ম্যাম চলে আসবে। ভয়ে ঢোক গিলল মিহি। আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। দৌড়ে নিজের ঘরে গিয়ে ঝরঝর করে কেঁদে দিল। সকাল থেকে মায়ের এমন অবহেলায় পেয়ে আসছে সে, তার উপর বাবাও নেই। মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল মনিরা। তারই বা কী করার আছে, কি জানে কোথায় পড়ে আছে। আবার রান্নায় মনোযোগ দিল। শাশুড়িকে একটু পরে খেতে দিতে হবে, ওষুধ আছে। সময় মতো না খাওয়ালে আবার সমস্যা। চরিত্রহীন শ্বশুরও নিজের ঘরে বসে কি করছে কে জানে। মনিরার তো সামনে গেলে গা গুলি আসে। ব্যস্ত হাতে রান্না শেষ করতেই কলিং বেলের শব্দ ভেসে আসে। মুখে হাসি ফুটিয়ে দরজা খুলে তাই মনিরা। আফরা এসেছে। মিষ্টি হেসে মনিরা বলল, কেমন আছো আফরা? আমি সব সময় ভালো থাকি আপু, আপনি ভালো আছেন? আফরার উত্তরে মনিরার হাসি চওড়া হলো। দরজা লাগাতে লাগাতে বলল, আমি তো বিন্দাস। মনিরার এমন ঝলমলে হাসি দেখে আফরার ভ্রু কুচকে এলো। এত খুশি কেন মেয়েটা আজ? কুচকানো ভ্রু নিয়েই বলল, আজ মনে হচ্ছে আপু একটু বেশি খুশি। তাই তো মনে হচ্ছে। অনেক দিন পরে বেড়াজাল থেকে মুক্তি পাওয়ার পথ পেয়েছি গো। বুঝলো না আফরা। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই মনিরা বলল, তোমাকে বলাই যায় ডিভোর্সের অ্যাপ্লাই করেছি। এবার একটু শান্তিতে থাকতে চাই গো। শাশুড়ি মেয়ে নিয়ে নতুন একটা সংসার করব। তুমি কিন্তু শুভাকাঙ্ক্ষী হয়ে থাকলে। বিনিময়ে আফরা মুচকি হেসে ওপরে চলে গেল।
মনিরার হুটহাট এমন কাজে অবাকও হয়েছে, তবে প্রশ্ন করার কিছু খুঁজে পায়নি। ছাত্রীর ঘরে ঢুকতেই মিহিকে চুপচাপ বসে থাকতে দেখে এক ছোটে বুঝে নেয় আজ মেয়ে পড়া শেখেনি। বসতে বসতে বলল, পড়া শিখুনি? শিখেছি। মন খারাপ করে জবাব দিল মিহি। আফরা পাল্টা প্রশ্ন করলো, তাহলে মন খারাপ কেন? বাবাকে মিস করছি আমি, এখনো বাড়ি ফেরেনি। তোমার বাবা কি নতুন এমন করে? প্রায় তো দেখি বাড়ি ফেরে না। বাড়ি না ফিরলেও আমাকে ফোন করে বলে, আজ বলেনি। গম্ভীর কণ্ঠের জবাব শুনেই আফরা হেসে উঠল। বাবার প্রতি এই মেয়ের ভালোবাসা দেখে কেমন শরীর জ্বলছে তার। সেও তো বাবাকে খুব বাসত, এখনো তো বাসে, তবে তার ভালোবাসার প্রকাশটা যে ভিন্ন। হঠাৎ করে আফরার মনে পড়ে মনিরার কিছুক্ষণ আগে বলা কথা। কিছুটা আনন্দও পায় সে। মেয়েটার সাথে একটু মজা করা যাক। শান্ত স্বরে বলল, ধরো আমি আর তুমি একটা খেলা খেলছি, সেখানে তোমাকে অপশান দেয়া হলো মা অথবা বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে। কাকে নিজের সাথে নেবে তুমি? আর হ্যাঁ, এই খেলাটাই কিন্তু যাকে বাঁচবে না তাকে চিরতরে হারিয়ে ফেলবে। মিহি ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হুট করেই বলল, আম্মু, আমি আম্মুকে চাই। আফরার মুখটা পাংশুটে হয়ে গেল। মেয়েটা তার মজাটাই নষ্ট করে দিল। বিরক্ত হয়ে বলল, বাবা কেন নয়? তুমি না বাবাকে ভীষণ ভালোবাসো? বাবা আমাকে ভালোবাসে, আম্মুকে তো না। কিন্তু আম্মু আমাদের দুজনকেই ভালোবাসে, তাই আমি আম্মুকেই চাই। কি কঠিন উত্তর! আফরার পাংশুটে মুখটা যেন খুশিতে ভরে গেল। এটুকু মেয়েও কেমন পরিস্থিতি পরিবেশ বুঝে ধরে ফেলেছে তার বাবা তার মাকে ভালোবাসে না। হাত বাড়িয়ে গাল টেনে বলল, তাহলে মন খারাপ করে আছো কেন? হাসি দাও। শোনো মিহি, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে জানো, তাই তোমার বাবাকে কখনো ভুলো না। তবে তোমার মা তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, তাই তোমার মাকে কখনো ছেড়ে যেও না, কেমন? মিহি বুঝেছে কি না বোঝা গেল না, তবে দুবার মাথা নেড়ে সায় জানালো। পড়ায় মনোযোগ হতেই আফরা হেসে দরজায় তাকালো। ছলে ছলে চোখ নিয়ে দাঁড়িয়ে আছে মনিরা। মেয়ের কথাগুলো শুনে মনিরার মনে হলো এই বুঝি সুখের শুরু তার। আফরার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মনিরা চলে যায় নিচে। এই প্রাপ্তি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মনিরা নিচে নামতেই আরাফকে বসে থাকতে দেখে ডাইনিংয়ে, সাথে আশরাফুদ্দিন। মনিরাকে দেখে তিনি বললেন, খাবার দাও। মনিরা রান্নাঘরে ঢুকে গেল। কোনো রকম শব্দ পায় না করে রান্না করা খাবারগুলো টেবিলে রাখলো। নিজের মতো দুটো প্লেট খাবার নিয়ে বলল, নিজেদের মতো নিয়ে খান, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। তেতে উঠল আরাফ। মুখের উপর কথা বলবা না, বাবা যা বলেছে তাই করো, ওই মহিলা পরে খাবে। সম্পর্কে ভাবি হই আপনার, ঠিক করে কথা বলুন। হুকুমের গোলাম না আমি, খেলে খান, না হলে না খেয়ে থাকুন। আপনাদের মতো চরিত্রহীনদের জন্য যে রান্না করেছি না, এটাই অনেক। বাম হাত তো গেছে, গলার মাঝখানে যখন কাঁটাটা পড়বে তখন বড় বড় কথা বের হবে। বাক্কা বেটা। কথাটা বলেই মনিরা শাশুড়ির ঘরে চলে যায়। গলার স্বর উঁচু হওয়ায় কথাগুলো আফরার কর্ণকুহরেও পৌঁছেছে। হুট করে মনিরার এমন পরিবর্তনে রহস্যময়ী মেয়েটিও হতবাক। আর কত রহস্যের জাল পেছানো এই দুনিয়ায়। এই খেলা যে কবে শেষ হবে, আদৌ হবে কি না? অপমানে থমথমে মুখশ্রী নিয়ে আরাফ চেয়ারে বসে আবারও ডান হাত বাড়িয়ে কাঁচের গ্লাস হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারে ফ্লোরে। বিকট শব্দে কাঁচগুলো টুকরো টুকরো হয়ে যায়। তবে আশরাফুদ্দিন ভাবলেশ নিজের প্লেটে ভাত তরকারি উঠিয়ে নিয়ে ছেলের পাতে উঠিয়ে দেয়। খাওয়ার কথা বলে না, নিজেই আগে আগে খেতে শুরু করে। আরাফও আর রেগে বসে থাকে না। আগে পেট শান্তি করা যাক, পরে না হয় এই মহিলাকে দেখা যাবে, সময় অনেক। খাওয়ার পর্ব শেষ হয়। মনিরা একটু থালা নিয়ে আবারও ডাইনিংয়ে আসে। তখনও বাবা ছেলেকে খেতে দেখে মনে মনে খাদক বলে গালিও দেয়। খেয়ে খেয়ে চর্বি জমিয়েই তো এত লীলা খেলা দেখাতে পারে। রান্নাঘর থেকে বের হতেই কলিং বেলের শব্দ ভেসে আসে। মনিরা ভাবে আতিকুর এসেছে। দ্রুত না গিয়ে একটু আসতেই পা চালায়। আতিকুর আসেনি, বাড়ির দারোয়ান দাঁড়িয়ে আছে, হাতে মাঝারি সাইজের পার্সেল। মনিরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ম্যাডামকে যেন বাড়ির সামনে ফেলে গেল, আপনার নাম লিখা।
মনিরা হাতে নিল। দারোয়ান যেতেই দরজা বন্ধ করে ভেতরে যেতেই শ্বশুরকে তার দিকে তাকিয়ে থাকতে দেখলো। কিছু বলল না। নিজের ঘরের দিকে যাবে তার আগে আশরাফুদ্দিন বলল, কি আছে ওটাতে? কে পার্সেল পাঠালো তোমায়? তোমাদের তো চরিত্রহীন বলো, নিজের চরিত্র ঠিক আছে তো? দেখি কে কি পাঠিয়েছে। ঘৃণায় চোখ মুখ অসম্ভব কুঁচকে আসে মনিরার। অবাধ্য হয়ে বলে ওঠে, আমার চরিত্রের বিচার আপাতত আপনার কাছ থেকে পেতে হবে না? ভদ্রতা শেখেননি? অন্যের পার্সেল আপনি দেখবেন কেন? আশরাফুদ্দিন কথাগুলো গায়েই মাখল না, বরং জোর করে কেড়ে নিল পার্সেলটা। সোফায় বসে মোড়ানো কাগজ খুলে মারিয়ার দিকে তাকিয়ে হাসলো। হয়তো সে মনে করেছে মারিয়ার কোনো প্রেমিক গিফট পাঠিয়েছে। হয়তো মনে মনে এও ঠিক করে নিয়েছে এমন হলে মনিরা নামক মেয়েটির আজ রক্ষা নেই। ভেতরের কাগজটা খুলতেই হাসি হাসি মুখটা পাল্টে যায় আশরাফুদ্দিনের। হাত থেকে পড়ে যায় পার্সেল। শব্দহীন সোফায় বসে পড়েন তিনি। মোটাসোটা শরীরটা ঢলে পড়তেই মনিরা চমকে যায়। এগিয়ে এসে পার্সেলের দৃষ্টি ফেলতেই নিজেও ছিটকে পড়ে পেছনে। চিৎকার করে ওঠে। কাঁপতে থাকে তার শরীর। কি দেখলো সে? কিভাবে হলো? দরজা আটকে বসে আছে মনিরা। চোখে মুখে স্তব্ধতা, হাত পা মৃদু কাঁপছে তার। তাকে দেখে মনে হচ্ছে না এই দুনিয়ার কোনো কিছু তার কর্ণকুহরে পৌঁছেছে। মনের মধ্যে অনুভূতির সৃষ্টি করছে। সে নির্বাক খাটে হেলান দিয়ে মেঝেতে বসে আছে, দৃষ্টি ঘুরতে থাকা ফ্যানের দিকে। যখনই একটু আগে দৃশ্যটা চোখে ভাসছে তখনই তার কাঁপুনি বেড়ে যাচ্ছে। মনের মধ্যে মিশ্র এক অদ্ভুত অনুভূতি করা নাড়ছে। একদিকে মুক্তির স্বাদ পাওয়ার আগ মুহূর্তে ডানা মেলে দৌড়ে চলার অনুভূতি, আর একদিকে ভয়। না পারছে ঠিকভাবে আনন্দ প্রকাশ করতে, না পারছে ভয়ে জুবুথুবু হয়ে বসে থাকতে। এ যেন অনুভূতির আত্মবলিদান। দরজায় কড়া নাড়ার শব্দ শুনেও নির্বাক মনিরা। পরপর 4 বার দরজায় বাড়ি পড়ে। আশেপাশের মানুষটা হতাশ হয়ে ফিরে যায়। মনিরা চোখ বুজে মুখ হাঁ করে শ্বাস ফেলে। কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। গুটি গুটি পায়ে আলমারির দিকে যেতে নিতেই মেয়ের কণ্ঠ শুনে আপনা আপনি তার পা থেমে যায়। এতক্ষণ মুখশ্রী মনে যে অনুভূতি ছিল না, মেয়ের কান্না ভেজা কণ্ঠ শুনে মনিরার মুখশ্রীতে ব্যথার ছাপ ফোটে। নয়ন যুগলে ফুটে ওঠে অসহায়ত্ব। বুকটা কেমন হু হু করে কেঁপে ওঠে। পা চালিয়ে দরজা খুলে দেয়। সাথে সাথেই ঝাঁপিয়ে পড়ে মিহি। শব্দ করে কেঁদে দেয়। আহা, কত আহাজারি! 8 বছর বয়সে বাবার কাটা মাথা দেখে মেয়েটা যে এখনও সশরীরে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে পারছে, হয়তো তাই অনেক। মেয়েকে ভেতরে নিয়ে আবারও দরজা বন্ধ করে দেয় মনিরা। প্রতিবেশীর তোয়াক্কা সে করে না। মেয়েকে বিছানায় বসে কিছুক্ষণ চুপ করে রয়। মনের মধ্যে অগোছালো কথামালা সাজায় নিজের মতো। বারংবার ঢোক গেলে সে মেয়ে সহ্য করতে পারবে তো? সময় পেরিয়ে যায় নিজ গতিতে। মনিরা বলে উঠতে পারে না। ব্যর্থতা নিয়ে বিছানার চাদর খামচে ধরে। মনে হচ্ছে ভেতরে লুকিয়ে থাকা রাগী সত্তাটা বেরিয়ে আসতে চাইছে। মেহের কান্না বাড়ছে বই কমছে না। তার মুখে একটাই শব্দ, হ্যাঁ আমার বাবা। এই একটা কথাই বারবার রিপিট করছে সে। মনিরা এবার রাগ দমিয়ে রাখতে পারল না, চেঁচিয়ে বলে উঠল, স্টপ মিহি, একদম কাঁদবে না, একদম না। অমনুষ্যের জন্য একদম কাঁদবে না। তোমার মুখে যদি আরেকবার বাবা নামটা শুনি, একদম জবাই করে ফেলবো। চুপ করো। ভয় পেয়ে থরথর করে কেঁপে উঠল মিহি। আকস্মিক চিৎকার, মায়ের ডাক, তিক্ত কথাগুলো মিহির কানে নেতিবাচক প্রভাব পড়তেই মেয়েটা ঢুলে পড়ল মনিরার কোলের ওপর। ততক্ষণে খেয়াল হলো মনিরা কী করছিল, কিন্তু তার মধ্যে বিচলিত হওয়ার কোনো ছাপ খুঁজে পাওয়া গেল না। বিছানায় মেয়েকে শুইয়ে দিয়ে পানি ভর্তি গ্লাসটা হাতে তুলে নিল। সময় নিয়ে পুরো পানিটা চোখে মুখে ছিটিয়ে দিল। যেহেতু সামান্য ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, তাড়াতাড়ি জ্ঞান ফিরবে, তাই হলো। খানিক পরেই পিটপিট করে চোখ খুলল মিহি। আবছা চোখে মায়ের শান্ত মুখশ্রী দেখে ফাল করে তাকিয়ে রইল। আগের মতো কাঁদল না। মনিরা এবার রাগ দেখেই ভুল করল না, বরং নরম কণ্ঠে বলল, আমি তোমাকে আজ অনেকগুলো কঠিন কথা বলবো। জানি না কতটুকু বুঝবে। আমার মনে হয় তোমার বোঝার কথা। সেরকম পরিবেশেই তুমি বড় হয়েছ। তবে কাঁদবে না কিন্তু, মা ভীষণ রেগে যাবে। মিহিকে কিছু বলার সুযোগ সে দিল না। মাথার কাছ থেকে উঠে আলমারির সামনে দাঁড়ালো। খুঁজে খুঁজে কয়েকটা খাম বের করে আবারও মেয়ের পাশে বসলো মনিরা। ততক্ষণে মিহি উঠে বসেছে। মনিরা খামগুলো মিহির হাতে দিয়ে বলল, খুলে দেখো, চিৎকার করবে না।